আমার চ্যানেলে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। দেখো, সামনে পরীক্ষা এসে গেছে। অনেক স্কুলে সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে এপ্রিলের শুরুতেই। এবার অনেকেরই 6, 8, 7 এরম তারিখে হবে। ইতিহাসের কয়েকটি কোশ্চেন, যেখানে তাদের কিন্তু 2 নম্বরের কোশ্চেন আসবেই, সেই ধরনের কিছু কোশ্চেনের অ্যান্সার আমি বলে দিচ্ছি এখানে। দেখো, এখানে আছে সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায় কেন? কারণ সোমপ্রকাশ, যেটা দ্বারকানাথ বিদ্যাভূষণ এই পত্রিকাটির সম্পাদক ছিলেন, সেই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। নীলকরদের অত্যাচারের কাহিনী এই পত্রিকাটি সবিস্তারে প্রকাশ করেছিল তাই। আচ্ছা, এখানে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক জীবনচর্চা ইতিহাস হিসেবে ব্যবহার করা যায়। দেখো, স্মৃতিকথার মাধ্যমে বা আত্মজীবনীর মাধ্যমে কিছু সমসাময়িক ঘটনা উঠে আসে, এবং যেগুলো ইতিহাসের পাতায় যখন আমরা কোনো আলোচনা করি, তখন সেই ঘটনাগুলো সাক্ষী হিসেবে একটা মাহাত্ম্য রাখে। ঠিক আছে, সেই ঘটনাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের নীতির মূল কথা কি? মূল কথাই হলো, সব ধর্মের মূল কথাই হলো ঈশ্বর সাধনা। ঈশ্বরকে বিভিন্ন নামে বিভিন্ন রূপে কেউ ডাকে, কিন্তু মূল কথাই হলো ঈশ্বর লাভ, পরম ঈশ্বরকে উপলব্ধি করা। সে যে পথই হোক না কেন, সেই পথই কিন্তু যথার্থ। আচ্ছা, হাজি মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? তিনি যখন মক্কা যাত্রা করেছিলেন, হজ যাত্রা করেছিলেন, তারপরে তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দিয়েছিলেন, নিজেকে পুরো নিঃস্ব করে, এবং তার সেই অবদান অনস্বীকার্য। তার অবদানেতেই হাসপাতাল, হুগলির ইমামবাড়া এবং মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। মেকলে মিনিট কি হচ্ছে? টমাস ব্যাবিংটন মেকলে একটি প্রস্তাব পাস করেছিলেন, যেখানে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে ভারতীয়দের, একথা তিনি বলেছিলেন। তিনি চেয়েছিলেন যে জন্মসূত্রে ভারতীয় হলেও সবাই যেন আদব কায়দা এবং তাদের চলনে বলনে সমস্ত কিছুতে পুরোদস্তুর ব্রিটিশ হয়ে ওঠে। ভারতীয়দের ব্রিটিশ করে তোলার এই উদ্দেশ্যই ছিল টমাস ব্যাবিংটন মেকলের। ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে 1813 সালের সনদের যে আইনের কী গুরুত্ব? এই 1813 সালের যে চার্টার অ্যাক্ট পাস হয়, তাতে বলা হয়েছিল শিক্ষাক্ষেত্রে 1 লক্ষ টাকা ব্যয় করা হবে, এবং এই 1 লক্ষ টাকা প্রাচ্য ক্ষেত্রে না পাশ্চাত্য ক্ষেত্রে ব্যয় করা হবে, তাই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়। এশিয়ার যে সমস্ত শিক্ষা ব্যবস্থা বহাল আছে, সেটা এগিয়ে নিয়ে যাওয়া হবে, নাকি পাশ্চাত্য বা ইউরোপীয় শিক্ষাতে সবাইকে শিক্ষিত করে তোলা হবে? এই নিয়ে কিন্তু জনশিক্ষা কমিটি গঠন করা হয়েছিল 1823-এ, এবং সেখানেই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বটা আরও বেশি প্রকট হয়ে ওঠে। আচ্ছা, ঔপনিবেশিক আইন অরণ্যের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য একটাই ছিল, এটা 1865 সালে প্রথম আইনটা পাস হয়। এর উদ্দেশ্যই ছিল বনজ সম্পদের উপর ব্রিটিশ অধিকার কায়েম করা এবং বন থেকে আদিবাসীদের উৎখাত করা। ছোটনাগপুর প্রজাস্বত্ব আইনে কি বলা হচ্ছে? এটা 1908-এ 11ই নভেম্বর ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন যেটা বলবৎ হয়, কার্যকরী হয়। এই আইন মোতাবেক বলা হয়েছিল যে মুন্ডারা তাদের যে বাসস্থান, তাদের যে জমি থেকে তাদেরকে উৎখাত করা যাবে না, তাদের জমি কেড়ে নেওয়া যাবে না, যদি নেওয়া হয় তা ফিরিয়ে দেওয়া হবে। তাদের জমির ওপর তাদের নিজের অধিকার কায়েম রইল। 19 শতককে সভা সমিতির যুগ বলা হয়েছে কেন? এটা বলেছেন ডক্টর অনিল শীল। এটা বলার উদ্দেশ্য ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, হিন্দু মেলা, ভারত সভার মতো গুরুত্বপূর্ণ সভায় এই সময় প্রতিষ্ঠিত হয় এবং তাদের কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়। সেই জন্যই এই সময়কে সভা সমিতির যুগ বলা হয়েছে। জমিদার সভার উদ্দেশ্য কী ছিল? জমিদার সভার উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা এবং সর্বপ্রকারে জমিদারদের উন্নতি ঘটানো এর উদ্দেশ্য ছিল। ইলবার্ট বিল কি? ইলবার্ট বিলে বলা হয়েছে যে ভারতীয়রাও বিচারক হতে পারবে, ভারতীয়রাও উকিল হতে পারবে, বিচার ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে, এটাই বলা হয়েছিল ইলবার্ট বিলে, এবং যার জন্য ভারতীয়রা খুবই খুশি হয়েছিলেন। কিন্তু ইলবার্ট বিলকে সমর্থন করতে পারেনি ব্রিটিশরা, কারণ তাদের স্বার্থে আঘাত এসেছিল। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন ব্রিটিশরা পাস করেছিল। এটার মাধ্যমে বলা হয়েছিল যে ব্রিটিশ বিরোধী কোনো ঘটনা নাটক করে দেখানো যাবে না, ঠিক আছে, এবং তাদের যদি করা হয় সেখানে নাটকগুলো ব্যান্ড করে দেওয়া হবে। এটা হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন।
জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল জাতীয় বিদ্যালয়, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর বেশি করে প্রসার ঘটানো এবং দেশীয় ভাষায় শিক্ষার প্রসার ঘটানোই ছিল জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য। এখানে প্রসন্ন কুমার ঠাকুর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া এই শিক্ষা পরিষদের অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষ। বিদ্যাসাগরকে বিদ্যামণিক বলা হয় কেন? বিদ্যাসাগর নিজের সংস্কৃত প্রেস একটা স্থাপন করেছিলেন, তিনি একটা প্রেস স্থাপন করেছিলেন যেটার নাম সংস্কৃত যন্ত্র। এছাড়া তিনি বিভিন্ন সেখানে বিভিন্ন বই ছাপানো হতে থাকে। এছাড়া শিক্ষার প্রসারের ক্ষেত্রে তার অনস্বীকার্য অবদান ছিল। তিনি প্রচুর বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন, প্রায় সেখানে প্রচুর বালিকারা পড়াশোনা করতো। তার নিজের যে গ্রাম বীরসিংহ, সেখানেও তিনি ভগবতী বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং নিজের খরচায় বিদ্যালয়গুলো চালাতেন। এছাড়া তো আমরা সকলেই জানি যেটা হচ্ছে ডিঙ্কওয়াটার বিটনের সঙ্গে মিলিত প্রয়াসে তিনি যেটা হচ্ছে বেথুন স্কুল স্থাপন করেছিলেন, যেটা প্রথম বালিকা বিদ্যালয় বলা হয়। আচ্ছা, পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন? পঞ্চানন কর্মকার চার্লস উইলকিন্স, যিনি বাংলার প্রথম ছাপাখানার জনক যাকে বলা হয়, এবং উইলিয়াম কেরি, যিনি শ্রীরামপুর মিশনের প্রাণ পুরুষ, তাদের দুজনকেই তিনি সাহায্য করেছিলেন। তিনি মার্জিত অক্ষর তৈরি করেন এবং সে ছাপার ক্ষেত্রে তিনি যথেষ্ট সাহায্য করেছেন। বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? বটতলা প্রকাশনার অপরিসীম গুরুত্ব আছে। কলকাতায় বটতলা নামক স্থানে একটি ছাপাখানা ছিল, যেখানে প্রথম বিভিন্ন রকমের বই ছাপানো হতে থাকে এবং সেখানে অনেক পুরানো বই, নথি, তারপরে গ্রন্থ, ঠিক আছে, এই সমস্ত কিছু ছাপানো হতে থাকে। এই জন্য বটতলার প্রকাশনার গুরুত্ব অপরিসীম। এটা একটা প্রাচীন একটা ছাপাখানা, ঠিক আছে। আশা করি কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে উপকার হবে।